লিটন, মিরাজ, তাওহিদ হৃদয়রা আপনাদের সাথে আমাদের সাথে ক্রিকেট খেলার নামে দিনের পর দিন জোকারি করে যাচ্ছে, তামাশা করে যাচ্ছে। আমাদের সাথে তাদের জোকারি করার সবচেয়ে বড় জায়গা হচ্ছে বাংলাদেশের ক্রিকেট। আপনাদের আবেগ, আপনাদের ভালোবাসার সাথে তারা রীতিমতো সার্কাস খেলা দেখাচ্ছে। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-20-তে বাংলাদেশ হেরে গেছে, তার চাইতেও বড় কথা, তার চাইতেও বড় আলোচনার বিষয়, লিটন যেভাবে নিজের স্বার্থে নিজের জন্য খেলে দলের কথা চিন্তা না করে ব্যাট করতে গিয়ে ব্যাটিং মোমেন্টাম পুরোপুরি নষ্ট করে দিলেন। বাংলাদেশের ব্যাটিং ইনিংসটা শেষ করে দিয়েছেন লিটন। নাম্বার 2, নাঈম শেখকে আপনারা কি কারণে নাম্বার 4-এ ব্যাট করাবেন? এই বুদ্ধি কে দিয়েছে? এই বুদ্ধি যার, তিনি ক্রিকেটটাকে আদৌ বোঝেন? নাম্বার 3, গেল এক বছরে যে জাকের আলী 140 স্ট্রাইক রেটে ওই 5-6 নম্বরে ব্যাট করেছেন, তাকে বাদ দেওয়া হলো কার বুদ্ধিতে? নাম্বার 4, লাস্ট, কার বুদ্ধিতে, কার যুক্তিতে, কার বিবেচনায়, কার সিদ্ধান্তে মেহেদী মিরাজকে শামীম হোসেন পাটোয়ারির আগে নামানো হয়েছে? এই 4টা ইস্যু নিয়ে আলোচনা করব। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম বাটার বান, অল টাইম হেলদি লাইফ। নাম্বার 1, এর আগে জাস্ট একদিন আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম বাংলাদেশ পারভেজ ইমন এবং তানজিদ তামিমের কারণে একটা ভালো স্টার্ট পাচ্ছে, গড়ে দেখা যাচ্ছে প্রত্যেক ম্যাচেই পাওয়ার প্লেতে 45-50 রান হচ্ছে। আজকেও সাই হয়েছে। পাওয়ার প্লেতে বাংলাদেশ 7টা বাউন্ডারি মেরেছে, একটা ছক্কা মেরেছে, 56 রান হয়েছে। দারুণ শুরু বলতেই পারি। পারভেজ হোসেন ইমন খেয়াল করেন, 16 বলে 35 রান করেছিলেন। তানজিদ তামিম আউট হলেন, লিটন দাস এলেন। লিটন দাস এসে যে এই যে ডট 50 স্ট্রাইক রেটে 60 স্ট্রাইক রেটে ব্যাটিং, পুরো মোমেন্টামটা জাস্ট ধ্বংস করে দিলেন। সাকিব আল হাসান 2019 বিশ্বকাপে ওই রকম হারকিউলিয়ান পারফরমেন্সের পরে একটা ইন্টারভিউতে বলেছিলেন মাশরাফি বিন মুর্তজা সম্পর্কে, যে যখন কোনো ক্রিকেটার অফ ফর্মে থাকে, যখন ওই ক্রিকেটার দলের চাইতে বেশি নিজের কথা চিন্তা করে, নিজের পারফরমেন্সের কথা চিন্তা করে, মাশরাফিকে কেন্দ্র করে সাকিবের ওই বলা কথা 100% সঠিক ছিল। এবং মাশরাফি বিন মুর্তজাও সাকিবের এই কথার এগেস্টে কিন্তু কখনো কোনো প্রতিবাদ করেনি, তিনি মেনে নিয়েছিলেন। লিটনকে দেখে আজকে আমার সেই 2019 বিশ্বকাপের আন্ডার পারফর্মার মাশরাফিকে মনে হয়েছে, যে নিজের জন্য ব্যাট করতে গেছে, যার অফ ফর্ম থেকে ফেরার জন্য নিজের স্বার্থ দেখতে গেছে। পুরো মোমেন্টামটা লিটন জাস্ট লাথি মেরে শোয়াই দিছে, জাস্ট লাথি মেরে শোয়াই দিছে। কোনো ক্যাপ্টেন এতখানি সেলফিশ হইতে পারে না। ইট ওয়াজ এ ক্রাইম, যেভাবে লিটন ব্যাট করছে, ইট ওয়াজ এ ক্রাইম রিগার্ডিং দ্য সার্কামস্ট্যান্সেস। এবং আমি বলবো পারভেজ হোসেন ইমনের ওই আউটটা লিটনের ওই ব্যাটিংয়ের ধারাবাহিকতা। যে রানের চাপটা লিটন তৈরি করে গেছেন, যে পারভেজ ইমন 16 বলে 35 করেছেন, তার পরের তিনি কয় বলে করেছেন জানেন আপনি? মনে করতে পারেন? 6 বল খেলে সেই ছেলে 3 রান করেছে। কেন? এই যে স্ট্রাইক পাচ্ছেন না, স্ট্রাইকে গেলে 1 রান নিচ্ছেন, আবার লিটন যাচ্ছে, আবার 2 বল খেলে 1 রান নিচ্ছে, পুরো সিনারিওটা, পুরো মোমেন্টামটা শেষ করে দিয়েছেন। লিটন আউট হয়ে গেছেন, তখন রানের প্রেশার, পারভেজ ইমন শট খেলতে গিয়ে আউট হয়ে এসেছেন। তাওহিদ হৃদয় যেভাবে অফ স্ট্যাম্পের বাইরের বলে তিনি বাজেভাবে পুরো বিশ্বের সামনে এক্সপোজড হয়ে গেছেন, টপ লেভেলের ক্রিকেটে অ্যাকচুয়ালি তাকে আর কতদিন কিভাবে সুযোগ দেওয়া হবে, আমার মনে হয় এটা নিয়ে চিন্তা করার সময় এসেছে। তাওহিদ হৃদয়কে নিয়ে এর বাইরে আমার আর কোনো কিছু বলার নাই। শুধু অ্যাড করতে চাই, তিনি যে রান করেন সেই রানগুলো বেশিরভাগ সময় দলের কোনো কাজে লাগে না, এবং তার ব্যাটিংটা কোনোভাবেই ইমপ্রুভ হয় না। যতক্ষণ তিনি ন্যাশনাল টিমের সার্কিটে আছেন, ন্যাশনাল টিমে আছেন, তার ব্যাটিং ইমপ্রুভ হয় নাই। সবাই বুঝে গেছে তাকে কোথায় বলতে হলো তিনি উইকেট দিবেন। যে বিচ্ছিরিভাবে তিনি শ্রীলঙ্কার বিপক্ষে ফার্স্ট টি-20-তে ব্যাট করেছেন, এটা পাড়ার ক্রিকেটের ব্যাটাররা এরকম ব্যাট করে না। নাঈম শেখ, তাকে আমি বেনিফিট অফ ডাউট দেবো, নাঈম শেখ খুব বাজে ব্যাট করেছেন। এত জঘন্য ব্যাটিং এখনকার টি-20 ক্রিকেটে আর্জেন্টিনা, ইতালির ব্যাটসম্যানরাও করে না। ইতালি স্কটল্যান্ডের হারাই দিয়েছে, সেই স্কটল্যান্ডের বাংলাদেশ এখনো টি-20-তে হারাইতে পারে না। এনিওয়েজ, নাঈম শেখকে আপনি 4-এ কেন খেলাবেন? নাঈমের জায়গা 1, 2, সর্বোচ্চ 3, সেটা যদি না খেলাইতে পারেন, নাঈমকে আপনি বেস্ট 11-এ নেবেন না, ড্রপ করবেন, সে বসে থাকবে বেঞ্চে। নাঈমকে খেলাইতে হলে টপ 3-তে, কিন্তু না, লিটন ক্যাপ্টেন, রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশন করতে হবে। গেলেন 3-এ, খেলাটা নষ্ট করলেন লিটন, নাঈমকে পাঠালেন 4-এ, খেলাটা আরও বেশি নষ্ট হলো। এবং চূড়ান্ত নষ্টটা করলেন মিরাজ এবং নাঈম মিলে। মিরাজ কত করলেন? 23 বলে 29, নাঈম 29 বলে কত? 32, দুজনে মিলে 52 বলে 61 রান করেছেন। খেয়াল করেন, যে দল পাওয়ার প্লেতে
7টা বাউন্ডারি এবং একটা ছক্কা মেরেছে সেই দলটা পরের 14 ওভারে মোটে 5টা বাউন্ডারি এবং 3টা ছক্কা মেরেছে। এই 3টা ছক্কার 2টো আবার শামীম হোসেন পাটোয়ারি মেরেছেন, যিনি খেলেছেন 5 বল। মিরাজ কেন আগে আসলো? আমি বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে সরাসরি কাজ করার অভিজ্ঞতা থেকে বলতে পারি, লেফট হ্যান্ডেড বোলারের এগেনস্টে রাইট হ্যান্ডেড বোলারকে দেওয়া যাবে, ব্যাটসম্যানকে দেওয়া যাবে না, কিংবা রাইট হ্যান্ড লেফট হ্যান্ড করতে হবে, কিংবা লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান যখন উইকেটে থাকবে তখন রাইট হ্যান্ডেড বোলারদের আনতে হবে। মানে এরকম একটা চিন্তা জাস্ট গোবরের মতো বাংলাদেশের ক্রিকেট ম্যানেজমেন্ট, সিনিয়র ক্রিকেটার, টপ ক্রিকেটারদের মাথায় ঢুকে গেছে, জাস্ট গোবরের মতো। এরা রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশন এর বাইরে পৃথিবীতে ক্রিকেট আছে বলে মনে করতে পারে না। এটা যে কতখানি ভয়ঙ্কর হয়ে উঠছে বাংলাদেশ ক্রিকেটের জন্য, ঘরোয়া ক্রিকেট থেকে ইন্টারন্যাশনাল লেভেল পর্যন্ত আপনাদের কোনো ধারণা নাই। আমি একদম মাঠে থাকার অভিজ্ঞতা থেকে আজকে বলছি কথাগুলো। কোচিং প্যানেল থেকে শুরু করে, টপ ক্রিকেটার থেকে শুরু করে, মিডিওকার ক্রিকেটার থেকে শুরু করে ন্যাশনাল টিম পর্যন্ত রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশন। ওই যে উইকেটে নাইম একজন বাহাতি আছেন, মিরাজকে পাঠাতে হবে যার গত 1 বছরে T20 স্ট্রাইক রেট 112 স্ট্রাইক রেটের ব্যাটসম্যানের কাছে পাঠালেন। কেন পাঠালেন? রাইট হ্যান্ড লেফট হ্যান্ড, অথচ ওই সময় একজন লেগ স্পিনার বল করছিলেন। বাংলাদেশ টিম ম্যানেজমেন্টই বিশ্বাস করে, কিছুদিন আগে এটা বলাও হয়েছে, তানজিদ তামিমি বলেছিলেন যে লেগ স্পিনার হাসান আঙ্গার কথা বেতে যে লেগ স্পিনারদের খেলার জন্য লেফটি উইকেটে থাকতে ভালো, একজন লেফটি আছে, আপনি কেন শামীমকে পাঠালেন না? যে ক্রিকেটার বাংলাদেশে এই টিমের সবচেয়ে ভালো পাওয়ার হিটার, লোয়ার ডাউন দ্য অর্ডারে সবচেয়ে বেশি কুইক রান করতে পারেন, ওয়েস্ট ইন্ডিজে যে বাংলাদেশ হোয়াইট ওয়াশ করলো সেখানে তিনি একটা ইনিংস খেলেছিলেন 17 বলে 34, আর একটাও 200 স্ট্রাইক রেটে প্রায় 25-30 করেছিলেন, তাকে আপনি মিরাজের আগে নামালেন না, মিরাজকে আগে পাঠিয়ে দিলেন। মিরাজের ওপর আপনাদের এত আস্থা, মিরাজ এত বড় ক্রিকেটার, কি করলেন মিরাজ কি ব্যাটিং করলেন? অনেকে বলবেন নাইমের কথা কেন বলছেন? আমি আবারও বলছি, নাইমকে আমি বেনিফিট অফ ডাউট দিচ্ছি এক ম্যাচ, প্রথম ম্যাচ হিসেবে। আগেই বলেছি নাইম জঘন্য ব্যাটিং করেছেন, এটা কোনো ব্যাটিং না, কিন্তু তাকে তার জায়গা ছেড়ে 4 নম্বরে নামানো হয়েছে, এতদিন পর এসেছেন, অজুহাত না, কিন্তু জায়গাটা বদলানোর জন্য তার সমস্যা হয়ে থাকতে পারে, কিন্তু বেটার প্লেয়ার হলে অ্যাডজাস্ট করাটাই স্বাভাবিক। সো নাইমকে আর কিছু মানে বেনিফিট অফ ডাউট আমি দিচ্ছি, কিন্তু মিরাজ বিশ্বাস করেন এই ব্যাটিং দিয়ে মিরাজ কিচ্ছু করতে পারবে না, তার রান কোনো কাজে লাগছে না। এবং আমি আবারও বলছি, যারা মিরাজকে বড় টপ ক্রিকেটার মনে করেন ভাই, তাদের সাথে আমি ক্রিকেট নিয়ে কোনোদিন কথা বলবো না। মিরাজ ইজ এ প্রিটি মিডিওকার ক্রিকেটার ইন হোয়াইট বল ক্রিকেট। মুস্তাইজ নেভার কামিং ব্যাকের মতো এই কথাটা আপনি চাইলে ভাইরাল করে দিতে পারেন। হোয়াইট বল ক্রিকেটে মিরাজ ইজ জাস্ট এ মিডিওকার ক্রিকেটার, রেড বল ক্রিকেটে হি ইজ এ ভেরি গুড ক্রিকেটার, টেস্ট ক্রিকেটে। কিন্তু সাদা বলের ক্রিকেটে, ওয়ানডে T20-তে গ্লোবাল স্ট্যান্ডার্ড হিসেব করলে মিরাজ, আবারও বলছি আমি, জাস্ট এ মিডিওকার ক্রিকেটার। মিরাজ বড় ক্রিকেটার না, আপনি মানেন আর না মানেন, আমার সাথে তর্ক করতে পারেন, যদি তর্ক করার অপশন নেই অ্যাকচুয়ালি। মিরাজকে আপনারা নামিয়ে দিলেন, মিরাজ নাইম মিলে ম্যাচটা শেষ করে দিয়েছে। তাদের ওই 52 বল দুজনে মিলে খেলা, 61 রান করা, জাস্ট ম্যাচটা শেষ করে দিয়েছে। শামীম হোসেন পাটোয়ারিকে মিরাজের ওই 23 বল খেলতে দিলে, 5 বলে তো তিনি 14 করেছে, 6 মেরেছেন, এটাকে আপনি বিশ্বাস করেন না? 23 আর 5 28 বল থেকে বাদ দিচ্ছি, 25 বল যদি শামীম পাটোয়ারি খেলতেন, শামীম পাটোয়ারি 40-45 রান করে দিতেন, আপনি বিশ্বাস করেন? আমি বিশ্বাস করি। আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম বাংলাদেশে এই মুহূর্তে সেরা ফিনিশার শামীম হোসেন পাটোয়ারি, পাকিস্তানে খুব খারাপ পারফরমেন্স করেছেন, কিন্তু তারপরও তার যে অ্যাবিলিটি আছে, মিরাজের তার অর্ধেক অ্যাবিলিটি নাই পাওয়ার হিটিংয়ের। নাইম শেখ কী করলো সেটা তো আমরা দেখতেই পেয়েছি। জাস্ট ছোট করে আরেকটা বিষয় বলে শেষ করব, বোলিংয়ের কথাটা আসলে যাওয়ার কোনো আগ্রহ বা ইচ্ছাই নেই। বোলাররা কেমন বল করেছেন, বা বাংলাদেশের বোলাররা, টপ বোলাররা ভালো ব্যাটিং উইকেটে কতখানি গড়পড়তা, সেটা আরেকবার প্রমাণ হয়ে গেছে যখন 5 ওভারের মধ্যে 80 রান হয়ে গেছে। এনিওয়েজ, জাস্ট একটা তথ্য দিয়ে শেষ করবো, একটা জায়গা, পাওয়ার প্লের পরের 51 বলে, স্পেসিফিক্যালি 51 বলে বাংলাদেশ কটা বাউন্ডারি মেরেছে আপনি বলতে পারবেন? মাথা খাটায় না, আমি বলে দিচ্ছি। পাওয়ার প্লের ওই সময়টাতে 6 ওভারে বাংলাদেশ 7টা বাউন্ডারি, একটা ছক্কা হাঁকিয়েছে। পরের 51 বলে, পাওয়ার প্লের পরের 51 বলে বাংলাদেশ মোটে 2টো বাউন্ডারি মেরেছে, মোটে 2টো বাউন্ডারি। মিরাজ, নাইম উইকেটে ছিলেন ওই সময়টা, লিটন খেলা শেষ করে দিয়েছেন, জাকের আলী অনেক তাওহিদ হৃদয় জঘন্য ব্যাট করেছেন। সো সব মিলে এই যে মিরাজ, লিটন কিংবা ধরেন যে তাওহিদ, এই যে গংটা তৈরি হয়েছে, এখানেও আমার মনে হচ্ছে যে সিনিয়রদের কোরামের কথা বাংলাদেশ ক্রিকেটের ড্রেসিং রুমে শোনা যেত, এদের মধ্যে একটা কোরাম গড়ে উঠেছে। আমি ক্যাপ্টেন থাকলে তুই সুযোগ পাবি, তুই ক্যাপ্টেন থাকলে আমি সুযোগ পাবো।
এইভাবেই চলবে বাংলাদেশ ক্রিকেট। এবং বাংলাদেশের ইতিহাসে প্রথম ক্যাপ্টেন হিসেবে দল থেকে বাদ ক্যাপ্টেন্সি সহ বাদ পড়ে যাবেন, ক্যাপ্টেন্সি নিয়ে দল থেকে বাদ পড়ে যাবেন। লিটনের ক্ষেত্রে যদি সেটা ঘটে অবাক হব না আমি, কেননা এই যে এত অফ ফর্মের একজন ক্রিকেটার, লিপু সাহেব বলে গিয়েছিলেন টি-20-র জন্য তিনি প্রস্তুত হবেন ওয়ানডে খেলে। ওয়ানডেতে আমরা দেখেছি, মুখস্থ আছে না, 6-4-0-0-2-1-0-0, ভুলে যান কেন, মুখস্থ করবেন 6-4-0-0-2-1-0-0। ওই লিটনকে যখন এভাবে নিয়ে আসবেন তখন এরকমই পারফরমেন্স পাবেন। কি হবে, লিটন পরের ম্যাচে 2-100 করে, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। 10 বছর ধরে এই লিটনকে আমরা দেখে আসছি। সে এখন টি-20 ক্যাপ্টেন, 2027 বিশ্বকাপেও সে বাংলাদেশের ক্যাপ্টেন হয়তো থাকবে, আমি জানি 2027 আগামী যে টি-20 বিশ্বকাপ সেই পর্যন্ত হয়তো ক্যাপ্টেন্সি তার আছে। কিন্তু এই ক্যাপ্টেন 10 ম্যাচে একটা ইনিংস খেলবে, 15 ম্যাচে 2টো ইনিংস খেলবে, তাতে বাংলাদেশ ক্রিকেট কী পাবে? সোহানদের কথা আপনারা মাথায় রাখবেন না, আপনারা মাইদুল অঙ্কনের কথা মাথায় রাখবেন না, আপনারা মোসাদ্দেক সৈকতকে নিতেই চাইবেন না, কিন্তু নাইমকে এনে 4 নম্বরে খেলাবেন। ক্রিকেটারদের দায়, কোচদের দায়, নির্বাচকদের আরও বড় দায়। এরা থাকা অবস্থায় এই নির্বাচক প্যানেল যে গাজী আশরাফ, লিপুল নেতৃত্বে যে নির্বাচক প্যানেল আছে, আমার দেখা গত 12 বছরে বাংলাদেশ ক্রিকেটের জঘন্যতম নির্বাচক প্যানেল হচ্ছে এখনকার নির্বাচক প্যানেল। কারা কারা একমত কমেন্ট বক্সে লেখেন। বাট মনে রাখেন, এই যে বাংলাদেশ ক্রিকেটের ড্রেসিং রুম, এখানেও একটা কোরাম তৈরি হয়ে গেছে। আর এই সব কিছু মিলেই বাংলাদেশ ক্রিকেট দিনে দিনে কী হচ্ছে সে তো দেখতেই পাচ্ছি আমরা।